দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম চড়া মুরগি সবজির। হালখাতা ঘিরে জমজমাট পুরান ঢাকা, বাড়ছে খাতা ও কার্ডের চাহিদা। যুদ্ধবিরতির মধ্যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এবং টি-20তে অচল বাবরের হাত ধরে ইতিহাসের সেরা 3 জুটি। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিন আজ সকালে 300 বিধিতে দেয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 13তম দিনে সংসদের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অর্থমন্ত্রী বলেন, বিগত 16 বছরে ফ্যাসিবাদের সরকারের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে। অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও এর ভেতরে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা ধীরে ধীরে প্রকট হয়ে উঠেছে। 2005-06 অর্থ বছরে স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধি ছিল 6.78% এবং মূল্যস্ফীতি ছিল 7.17%। পরবর্তীতে ভুল নীতির কারণে 2023-24 অর্থ বছর শেষে প্রবৃদ্ধির হার কমে 4.22% এবং মূল্যস্ফীতির হার বেড়ে 9.73% পৌঁছায়। শিল্প খাতের প্রবৃদ্ধি 10.66% থেকে কমে 3.51% এবং কৃষি খাতের প্রবৃদ্ধি 5.77% থেকে 3.30% নেমে এসেছে। শিল্প সেবা খাতে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না হওয়ায় তরুণরা বাধ্য হয়ে কৃষি খাতে নিয়োজিত হচ্ছে, যা ছদ্ম বেকারত্বকে তীব্রতর করেছে এবং তরুণদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির সম্ভাবনাকে সীমিত করেছে। বর্তমানে কৃষি খাত মোট কর্মসংস্থানের 41% দখল করলেও জাতীয় মূল্যের অবদান মাত্র 11.6%, যা শ্রমের নিম্ন উৎপাদনশীলতা ও কর্মসৃজনবিহীন প্রবৃদ্ধি বা জবলেস গ্রোথের ঝুঁকি নির্দেশ করে। ডলার সংকট, আমেরিকা ইরান যুদ্ধে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা, সরবরাহ ঘাটতি সহ নানা অজুহাতে 5 লিটারের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বাজারে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, বাড়তি দাম নিয়েও চাহিদা মোতাবেক তেল দিচ্ছে না কোম্পানিগুলো। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। এখন সরকার নির্ধারিত 1 লিটার বোতলজাত তেলের দাম 195 টাকা। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম 176 টাকা ও পাম তেলের নির্ধারিত দাম 164 টাকা। তবে বাজারে খোলা সয়াবিন 200 থেকে 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর পাম বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। গেল সপ্তাহের চাইতে সবজির দামে ঊর্ধ্বগতি দেখা গেছে বাজারে। লাউ, বেগুন, ঢেঁড়স, শসা, পটল সহ প্রায় সব কাঁচা তরকারির দাম 60 থেকে 80 টাকা কেজি মূল্যে বিক্রি করছে দোকানিরা। এদিকে মাছের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও আবারও কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 820 থেকে 850 টাকা করে। ক্রেতাদের অভিযোগ, সরকারের কঠোর নজরদারি না থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। শসা বেশি হলো 80 টাকা কেজি, লাউ বেশি 80 টাকা পিস, পটল বেশি হলো 80 টাকা কেজি, ভেন্ডি হলো 80 টাকা, বেগুন 60 টাকা, তারপর হলো আপনার কাঁকরোল হলো 160 টাকা, বরবটি হলো 100 টাকা কেজি, ঝিঙ্গা ধুন্দুল হলো 100 টাকা কেজি। দাম বেশি না কম? সেমে আছে, বাড়ে কমে না। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ মুরগির দাম 5 টাকা করে বেশি আছে। গত সপ্তাহে যেমন 75-80 বিক্রি করছে, আজকে 80-85 টাকা বিক্রি করতে হচ্ছে ব্রয়লার মুরগি। লাল মুরগিটা একটু তুলনামূলক দাম বেশি, 320 টাকা থেকে 30 টাকা। আর সোনালী কক তো আকাশ ছোঁয়া দাম, সেটা 390 টাকা 95 টাকা কেনাই আমাদের।
বিক্রি করতেছি 410 টাকা 20 টাকা। তেল কি বলে বাজারে দোকানদাররা? দোকানদাররা তেল ভাইরা বলতে আছে তেল পাওয়া যায় না, তেলের দাম বেশি। এখন পাম হইলো 85 টাকা, 175 টাকা, আর সুপার হইলো 185 টাকা। সোয়াবিন পাওয়া যায় না। কি বলে তারা, পাওয়া যাইতেছে না কেন? তারা কি বলে? তারা বলতে আছে তেল আসে না, তেল শর্ট, এই জন্য তেল পাওয়া যাইতেছে না। ঠিকই তো বলছো ভাইয়া, বাজার যে কোনো তরকারি ধরতে গেলে আপনার 100 টাকার নিচে কোনো তরকারি নেই। এই জন্য আমি কী করবো, তো আমাদের একটা প্রোগ্রাম আছে, তো এই জন্য আমরা একটু বাজারগুলো করলাম। কত করে নিলেন? আপনার লুটুস পাতা নিলাম 200 টাকা কেজি, ধনিয়া পাতা নিলাম 120 টাকা কেজি, গাজর নিলাম 50 টাকা কেজি, আপনার মূলা নিলাম 50 টাকা কেজি। 5 লিটার তেল ডিলার আইসা দেয় হলো 1 কার্টুন 2 কার্টুন, 1 কার্টুন 2 কার্টুন দিয়ে কেন চলে? এখানে একজন আইসা বলো ভাই আমার প্রতি বাজারের মধ্যে হাজার হাজার কাস্টমার আসে, সব দোকানে তেল পাচ্ছে না। একজন আইসা বলো প্রতিটা কাস্টমার আসলে দিতে হয়, না দিতে পারলে কাস্টমারের তো মন খারাপ হয়, এটা সাধারণ জানেন। ডিলার দেয় হলো 1 কার্টুন 2 কার্টুন। কত কার্টুন নরমালি? আমার দোকানে ডেইলি ম্যাক্সিমাম 20 কার্টুন লাগে। সেখানে আপনি বলছেন 1 কার্টুন। 1 কার্টুন দিচ্ছে 2 কার্টুন দিচ্ছে, তো কাকে দিব কাকে না দিব? ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল 1 ও শহীদ আনাস হলের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে নানা জটিলতায় থমকে আছে। আর্থিক সংকট, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও প্রশাসনিক জটিলতায় বারবার সময়সীমা পিছিয়েছে, ফলে শিক্ষার্থীদের আবাসন সংকট আরও তীব্র হয়েছে। যদিও কর্তৃপক্ষ একাধিকবার উদ্বোধনের আশ্বাস দিলেও বাস্তবে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন কিছু অংশ দ্রুত হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং ঈদের পর কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত জাগরেস রিপোর্টে। আর্থিক জটিলতা, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা এবং প্রশাসনিক অদক্ষতার কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল 1 ও শহীদ আনাস হলের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়েছে। উপাচার্য নকিব মোহাম্মদ নসরুল্লাহ 2025 সালের ডিসেম্বরের মধ্যে ছাত্র হল 1 উদ্বোধনের আশ্বাস দিলেও সেটি বাস্তবায়িত হয়নি। ফেব্রুয়ারিতে জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কর্তৃপক্ষ নতুন করে মার্চ মাসে উদ্বোধনের কথা জানায়। তবে মার্চ পেরিয়ে গেলেও সে আশ্বাসও বাস্তবায়ন হয়নি। পরে ভিন্ন সূত্রে জানা যায় ঈদুল আজহার পর শিক্ষার্থীদের জন্য ছাত্র হল 1-এর একটি ভবন এবং শহীদ আনাস হলের নতুন ভবন খুলে দেয়া হবে। এদিকে নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি আর্থিক সংকট না থাকলেও নির্ধারিত বাজেট অনুমোদনে দীর্ঘসূত্রিতা রয়েছে। ফলে একের পর এক সময়সীমা পেরিয়ে যাওয়ায় এসব আশ্বাস নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরেজমিনে দেখা যায় ছাত্র হল 1-এর একটি ভবন প্রস্তুত করে হলের নাম ঘোষণা করা হয়েছে। তবে ডাইনিং, লিফট এবং টাইলসের কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। টাইলস নিয়ে অনিয়ম থাকায় নতুন টাইলসের অপেক্ষায় কাজ আংশিক স্থবির হয়ে আছে। প্রশাসনের দাবি কাজ চলমান থাকলেও শ্রমিক সংকটের কারণে তা দীর্ঘায়িত হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের নতুন সংকটের কথাও উল্লেখ করা হয়, যা বড় মেশিন পরিচালনায় ব্যবহৃত হয়। সংশ্লিষ্টরা জানান নানা প্রতিকূলতা সত্ত্বেও ঈদুল আজহার পর ছাত্র হল 1-এর একটি ভবন চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রশাসন জানায় শহীদ আনাস হলের কাজ প্রায় 90% সম্পন্ন এবং শেষ মুহূর্তের গোছগাছ চলছে। তবে 2 মাস পেরিয়ে গেলেও বাস্তব অগ্রগতিতে সেই দাবির প্রতিফলন স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায় পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী প্রশাসন অর্থ পরিশোধ করলেও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান আর্থিক চাপে পড়ে। 2014 সালের রেড শিডিউলে প্রকল্পটি অনুমোদিত হওয়ায় ব্যয়ের সঙ্গে বিলের অমিল তৈরি হয়েছে, যেখানে 2 কোটি টাকার বিলে ব্যয় দাঁড়ায় প্রায় 2,70 লাখ টাকা। এ কারণে লোকসানের আশঙ্কায় ঠিকাদারদের মধ্যে অনীহা দেখা দেয়। তবে এই বিষয়ে ভিন্ন মত দিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। গত ফেব্রুয়ারিতে ফোন আলাপে দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টর হাজী নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা চাই ছাত্র হল 1-এর 2টি অংশ একসঙ্গে হস্তান্তর করতে। আমাদের বাজেট স্বল্পতা নেই, নির্ধারিত বাজেটেই কাজ করা সম্ভব, কিন্তু সরকারিভাবে তা অনুমোদন পাচ্ছে না। ছুটির আগে আমাদের মিটিং হয়েছে, অর্ধেক বাজেট পেলেও হলের একটি অংশের কাজ শেষ করতে পারবো। আশা করি 3 মাসের মধ্যে পুরো কাজ সম্পন্ন করা সম্ভব। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন।
পহেলা বৈশাখকে ঘিরে পুরান ঢাকার বাংলা বাজারে জমে উঠেছে ঐতিহ্যবাহী হালখাতা আয়োজনের প্রস্তুতি। নতুন হিসাবের খাতা কেনা, আমন্ত্রণপত্র ছাপানো এবং ক্রেতাদের দাওয়াত দেয়াকে কেন্দ্র করে পুরো এলাকা এখন উৎসবমুখর। আধুনিক ডিজিটাল হিসাব ব্যবস্থার প্রসার সত্ত্বেও এখানকার অনেক ব্যবসায়ী এখনও সনাতন খাতার উপর নির্ভর করছেন। ফলে বৈশাখ সামনে রেখে খাতা ও কার্ডের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, হালখাতা শুধু হিসাব চুকানোর আয়োজন নয়, এটি ক্রেতা ও ব্যবসায়ীর সম্পর্ক পুনর্নবীকরণের একটি ঐতিহ্যবাহী সামাজিক রীতি। প্রযুক্তির যুগেও এই প্রথা পুরান ঢাকার বাণিজ্যিক জীবনে সংস্কৃতি ও সম্পর্কের বন্ধনকে ধরে রেখেছে। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। আসছে পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। নতুন বছরকে বরণ করতে দেশ জুড়ে চলছে প্রস্তুতি। আর ব্যবসায়ীদের কাছে এই দিনটির অন্যতম প্রধান আয়োজন হালখাতা। পুরান ঢাকার বাংলা বাজার ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে সেই প্রস্তুতি। বাংলা বাজার ও আশেপাশের এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় নতুন হিসাবের খাতা কেনা, আমন্ত্রণপত্র ছাপানো এবং ক্রেতাদের দাওয়াত দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। আশেপাশে রয়েছে দেশের বড় বড় পাইকারি বাজার, যেমন ইসলামপুরের কাপড়ের বাজার, বাবু বাজারের ওষুধ ও রাসায়নিক সামগ্রীর বাজার এবং শ্যাম বাজারের কাঁচামালের আড়ত। সব মিলিয়ে পুরো এলাকা জুড়েই উৎসব মুখর আমেজ। শুভ নববর্ষ উপলক্ষে যাদের এইসব ধরনের ব্যবসা আছে, যেমন মাছের মহাজন, কাঠের মহাজন, পানের মহাজন, আড়তদারি ব্যবসায়ী, বিশেষ করে হালখাতাটা এই ধরনের লোকই করে। তারপর ইসলামপুরের মহাজনেরা আছে, কাপড়ের ব্যবসায়ী, গোল্ড ব্যবসায়ী, তারাও করে। কিভাবে শুরু হবে নতুন বছর? স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, হালখাতা মূলত পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলার একটি ঐতিহ্যবাহী প্রক্রিয়া। এদিন দোকানে ক্রেতা, শুভানুধ্যায়ী ও পরিচিত জনদের আমন্ত্রণ জানানো হয়। তাদের সঙ্গে মিষ্টি মুখের মাধ্যমে পুরনো দেনা পাওনার হিসাব চুকিয়ে নতুন বছরের লেনদেন শুরু করা হয়। মোটামুটি খুব দাম বেশি, টাকা পয়সাটা বড় কথা না, আচার-আচরণের কাস্টমার হলো সবচেয়ে বড়। আমি কত বছর ধরে 40-45 আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। বোর্ডের দোকান আছে, কাপড়ের দোকান আছে, কারিগর আছে, তার সবকিছু মাল র মেটেরিয়াল যেটাকে বলা হয় সেটা জোগাড় করে দিলে কারিগরের মাল বানাই দেয়। পুরান ঢাকার একাধিক ব্যবসায়ী বলেন, এটা শুধু হিসাবের বিষয় না, সম্পর্কেরও বিষয়। ক্রেতাদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার একটা উপলক্ষ। আধুনিকতার মধ্যেও ঐতিহ্যের টান। বর্তমান সময়ে ব্যবসায়িক হিসাব নিকাশ অনেকটাই কম্পিউটার ও বিভিন্ন অ্যাপ ভিত্তিক হলেও পুরান ঢাকার অনেক ব্যবসায়ী এখনও সনাতন খাতার উপর নির্ভরশীল। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সীমিত সংখ্যক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা জানায়, গ্রিক ও লাইবেরিয়া পতাকাবাহী সহ কয়েকটি জাহাজ সম্প্রতি এই প্রণালী অতিক্রম করেছে, যেগুলোর কিছু ইরানের সঙ্গে সংযুক্ত। তবে শিপিং বিশ্লেষকদের মতে মোট জাহাজ চলাচলের সংখ্যা খুবই সীমিত এবং কিছু জাহাজ বিকল্প পথে বা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সংযুক্ত আরব আমিরাত ইরানকে প্রণালীটি সম্পূর্ণ নিঃশর্ত ও বাধাহীনভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে খুব সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিক জানিয়েছে, বুধবার একটি গ্রিক পতাকাবাহী জাহাজ এবং একটি লাইবেরিয়া পতাকাবাহী জাহাজ প্রণালী অতিক্রম করেছে। অন্যদিকে শিপিং বিশ্লেষক প্রতিষ্ঠান লয়েডস লিস্ট জানিয়েছে, মোট 3টি জাহাজ প্রণালী অতিক্রম করেছে, যেগুলোর সবগুলোরই ইরানের সঙ্গে বর্তমান বা আগের সংযোগ রয়েছে। এছাড়া আরও 3টি জাহাজ পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল বা ইরান অনুমোদিত বিকল্প পথে এগোচ্ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত 24 ঘণ্টায় অন্তত 6টি জাহাজ প্রণালী অতিক্রম করেছে। তবে আইআরজিসি দাবি করেছে, লেবাননে হামলার পর জাহাজ চলাচল আবারও বন্ধ হয়ে গেছে, যা তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী ইরানকে প্রণালীটি পূর্ণ, নিঃশর্ত এবং বাধাহীনভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি সতর্ক করে বলেন, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এর ওপর নির্ভর করছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন নিয়ে আচমকা বক্তব্য দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এপস্টাইনের সঙ্গে তার পূর্ব পরিচয় ও সম্পর্ক নিয়ে ছড়ানো অভিযোগকে মিথ্যা বলে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন মেলানিয়া ট্রাম্প। এপস্টাইনের অপরাধ কর্মকাণ্ডে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে এপস্টাইনের ভুক্তভোগীদের জন্য প্রকাশ্য শুনানির ব্যবস্থা করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন এই ফার্স্ট লেডি। বৃহস্পতিবার মার্কিন হোয়াইট হাউসের এক বিবৃতিতে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। মেলানিয়া ট্রাম্প বলেন, আমি কখনোই এপস্টাইনের বন্ধু কিংবা ভিকটিম ছিলাম না। নিউ ইয়র্ক সিটি ও পাম বিচের সামাজিক পরিমণ্ডলে একই অনুষ্ঠানে মাঝে মাঝে আমন্ত্রণ পাওয়া অস্বাভাবিক নয়। তবে তার সঙ্গে বা তার সহযোগী গেজেলিন ম্যাক্সওয়েলের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। তিনি আরও স্পষ্ট করে বলেন, তিনি কখনোই এপস্টাইনের বিমানে ওঠেননি বা তার ব্যক্তিগত দ্বীপে যাননি এবং তার অপরাধ সম্পর্কে কোনো ধারণাও ছিল না। এপস্টাইনের কর্মকাণ্ডকে তিনি ঘৃণ্য বলে বর্ণনা করেন। এবারে খেলার খবর। বাবর আজম টি-20-র সঙ্গে মানানসই নন, এমন অভিযোগ অনেক দিনের। এমনকি মাঝে দল থেকে বাদও পড়েছিলেন। সেই বাবর আজমই পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সেরা 3 জুটির অন্যতম কারিগর। বৃহস্পতিবার তো কুশল মেন্ডিসকে নিয়ে গড়েছেন টুর্নামেন্টের সবচেয়ে বড় জুটির রেকর্ডই। এই ম্যাচ দিয়ে পিএসএলে নিজের জাত চিনিয়েছেন নাহিদ রানা। 4 ওভার বল করে একটি মেইডেন সহ 7 রান দিয়ে 3 উইকেট নেন নাহিদ। তিনিই ছিলেন দলের সেরা বোলার। করাচি কিংসের বিপক্ষে নাহিদের এমন আগুন ঝরানো ম্যাচে আগে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন পেশোয়ার জালমির বাবর আজম আর কুশল মেন্ডিস। 0 রানে প্রথম উইকেট হারানোর পর পেশোয়ারের এই 2 ব্যাটার যোগ করেন 191 রান। যে কোনো উইকেটে পিএসএল এর ইতিহাসে এটি সেরা জুটি। এর আগে সেরা জুটিতেও নাম ছিল বাবর আজমের। 2021 পিএসএলে ওপেনিং জুটিতে শারজিল খানকে নিয়ে 176 রান তুলেছিলেন বাবর। পিএসএল এর সেরা জুটির 3 নম্বর স্থানটিতেও আছেন বাবর। 2023 পিএসএলে সাইম আইয়ুবকে নিয়ে ওপেনিংয়ে 162 রানের জুটি গড়েছিলেন বাবর। এমনকি সেরা 5-এ আরও একটি জুটিও বাবরের হাত ধরে আসা। 2019 পিএসএলে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ওপেনিংয়ে 157 রান তুলেছিলেন ডানহাতি এই ব্যাটার। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম চড়া মুরগি সবজির। হালখাতা ঘিরে জমজমাট পুরান ঢাকা, বাড়ছে খাতা ও কার্ডের চাহিদা। যুদ্ধবিরতির মধ্যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এবং টি-20-তে অচল বাবরের হাত ধরে ইতিহাসের সেরা 3 জুটি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।